17 বছরের এক কিশোর নিয়মতান্ত্রিকভাবে তার কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেরোচ্ছিল। এমত অবস্থায় তার মা তাকে ডেকে বললেন, বাবা এটা ডিসেম্বর মাস, নিশ্চয়ই তোমার মনে আছে এটা আমাদের বিজয়ের মাস, সামনে 16ই ডিসেম্বর আসন্ন, ওই দিনটিকে আমরা যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে, সুতরাং তোমাকে লাইফ সেভিংয়ের পাশাপাশি কিছুটা সেভিংও রাখতে হবে যাতে আমরা 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে খরচ করতে পারি, বাসায় স্পেশাল কিছুর আয়োজন করতে পারি, পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করতে পারি, আর দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপন করতে পারি। মায়ের বলা এই স্বপ্নটিকে বুনতে বুনতে ঢাকার লক্ষ্মীবাজার থেকে শাঁখারী বাজারের পথে ধীরে ধীরে এগোচ্ছিল বিশ্বজিৎ দাস। বাহাদুর শাহ পার্কের পাশাপাশি আসার পরই হঠাৎ করে এক বিকট শব্দে প্রকম্পিত হয়ে স্ট্রেঞ্জলি সে জায়গায় দাঁড়িয়ে যায়। বুঝতেই পারছিল না এটা আসলে কি হচ্ছে, এখানে মিসাইল না ককটেল নাকি হাইপারসনিক মিসাইলের বিস্ফোরণ ঘটেছে। বিকজ 17 বছরের বিশ্বজিৎ তখনও সেটুকু বোঝার মতো ততটা সক্ষমতা অর্জন করতে পারেনি, বাট এটুকু বুঝছিল তার মা তাকে সকালে যে স্বপ্নের কথা বলছিলেন, এটা একটা স্বাধীন দেশ, এখানে 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবসকে উদযাপন করতে হবে, সুতরাং তাকে বেঁচে থাকা দরকার। তাই বেঁচে থাকার জন্য ইউটার্ন নিয়ে বিশ্বজিৎ যখন উল্টা দিকে পালাতে শুরু করছিল তখনও সে বুঝতে পারেনি এটাই তার জীবনের সর্বশেষ অন্তিম দৌড়। বিশ্বজিৎ যখন ইউটার্ন নিয়ে দৌড়ানো শুরু করলো, ঠিক তার পিছনে 8 থেকে 10 জন যুবক রামদা চাপাতি নিয়ে তাকে দাওয়া দিতে আরম্ভ করলো এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা বিশ্বজিৎকে এলোপাথারি কুপাতে শুরু করলো। তখন এখানে অসংখ্য মিডিয়া ছিল, অসংখ্য লোক ছিল, অসংখ্য আমাদের পুলিশ ফোর্স উপস্থিত ছিল, কিন্তু সবার সামনেই এভাবে তারা এলোপাথারি কুপাতে থাকলে বিশ্বজিৎ জানতে চাইলো আমার অপরাধ কি, আমাকে আসলে কোন অপরাধে মেরে ফেলা হচ্ছে, একটু জানতে চাই আমি। তখন তারা বলল তুই শিবির, তুই শিবির। বিশ্বজিৎ তখন নিজেকে বাঁচানোর জন্য সেলফ ডিফেন্সের অংশ হিসেবে বারবার চিৎকার করে বলছিল আমি শিবির নয়, আমি হিন্দু, আমি শিবির নয়, আমি হিন্দু, তোমরা আমার প্যান্ট খুলে দেখো। বাট কে শুনে কার কথা, এ যেন চুর শুনে না ধর্মের কাহিনীর মতোই ঘটনাটি ঘটছিল। সবার সামনে দিবালুকে একদম সুস্পষ্ট লাইভ অনুষ্ঠানে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে ফেলল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। এজন্য এশিয়ার ইতিহাসে, পুরো পৃথিবীর ইতিহাসে বর্বরতম এক ঘটনার নতুন সূত্রপাত হলো। আগামী দিনের যুগ যুগ ধরে হয়তো হাজার বছরের ইতিহাসে বাংলাদেশে এই স্টোরিটি একটি উল্লেখযোগ্য বর্বর ট্র্যাজেডি হিসাবে উপস্থাপিত হবে। এই ধরনের ঘটনাগুলোকে ইংরেজিতে বলা হয় লাঞ্চিং। যদিও লাঞ্চিং বাংলাদেশে এটাই প্রথম ছিল না, কিংবা এটাই শেষ ছিল না, এর আগে অনেক হয়েছে, এরপরে অনেক হয়েছে, তবে এটার মূল ফোকাসিং এর কারণ ছিল সমগ্র প্রশাসনের সামনে, মিডিয়ার সামনে এবং মানুষের সামনে এই ঘটনাটি ঘটানো হচ্ছিল। বলছিলাম 9 ডিসেম্বর 2012 ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত পার্শ্ব বাহাদুর শাহ পার্কের পাশে নিমন্ত্রণ টেইলার্সের একজন কর্মচারী বিশ্বজিৎ দাসের কথা। নিশ্চয় আপনাদের সবারই মনে আছে সেই ঘটনাটি, নিশ্চয় সেই লোমহর্ষক ঘটনাটি এখনো মাঝে মধ্যে আপনাদেরকে প্রকম্পিত করে তুলে, আপনাদেরকে মাঝে মাঝে ভাবিয়ে তুলে। আজ কথা বলবো সেই ঘটনার বিচার ব্যবস্থা নিয়ে। এই ঘটনার পর বিশ্বজিতের পরিবার বাদী হয়ে একটি মার্ডার মামলা দায়ের করে। 2013 সালের স্টার্টিং সময়ে মামলাটি ঢাকার দ্রুত বিচার অপরাধ ট্রাইব্যুনাল 4-এ ট্রান্সফার করা হয় আর ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় ডিএমপি-ডিবিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চকে। পুলিশ ফেব্রুয়ারি 2013-তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 21 জন নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলার চূড়ান্ত চার্জশিট দাখিল করে এবং 8ই ডিসেম্বর 2013 অপরাধ ট্রাইব্যুনাল সেই মামলার রায় ঘোষণা করেন। মামলার রায়ে ট্রাইব্যুনাল 8 জনকে মৃত্যুদণ্ড আর 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড শোনায়। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হয় এবং আপিলের পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত 8 জন থেকে 4 জনকে যাবজ্জীবনে কনভার্ট, 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। এমতাবস্থায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি থাকলেন 2 জন, ওদিকে যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের 13 জন থেকে 2 জনকে বেকসুর খালাস দিয়ে টোটাল 4 জন আসামিকে বেকসুর খালাস হিসাবে মুক্তি দেওয়ার পর মামলার আসামি থাকলো 17 জন। এই 17 জন থেকে 4 জন হচ্ছে বন্দী আর বাকি 13 জন হচ্ছে পলাতক আসামি। বলছিলাম লাঞ্চিং বাংলাদেশে এটাই প্রথম কিংবা শেষ নয়। এ ধরনের লাঞ্চিং বহু ঘটনা বাংলাদেশে ঘটেছে। 8 জুলাই 2015 সিলেটের রাজন হত্যা একটা লাঞ্চিং ছিল। 1 অক্টোবর 2024
নরসিংদীর হানিফ হত্যা, এটাও একটা লাঞ্চিং ছিল। 2025 সালের 21শে ফেব্রুয়ারি দামরাইয়ের বাবুল হত্যা, সর্বশেষ ঢাকায় 9 জুলাই সোহাগ হত্যা, এটাও একটা লাঞ্চিং। এ ধরনের লাঞ্চিং তো বাংলাদেশ নয়, পুরা পৃথিবীতেই নিয়মতান্ত্রিক ভাবে ঘটে থাকে, যদিও এগুলো সর্বোচ্চ নিন্দনীয় এবং এ ধরনের ঘটনা কোনোভাবে কাম্য নয়। বাট এর চেয়ে বড় জঘন্য হচ্ছে যখন আমরা এই লাঞ্চিং গুলোকে নিয়ে পলিটিক্যালাইজেশন করি। যেমন ধরেন বিশ্বজিৎ হত্যার পর তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সবাই তখন নিশ্চুপ ছিল, অর্থাৎ বিশ্বজিৎকে দুবালিকে হত্যা করা হয়েছে এটা কোনো পাপই ছিল না, এটা তাদের কাছে কোনো অপরাধী মনে হয়নি, কারণ আওয়ামী লীগ কাজটি করেছিল। আজকের দিনেও যদি আপনি বিশ্বজিৎকে নিয়ে কথা বলতে চান, তারা সেখানে আপনার সাথে কমেন্টস বিতর্কে জড়াবে, অর্থাৎ বিশ্বজিৎ হত্যা যেহেতু আওয়ামী লীগ করেছে, সুতরাং এটাকে আওয়ামী লীগের যারা আছে তারা অপরাধ মনে করেন না। তবে 5ই আগস্ট 2024 এর পরে বাংলাদেশের যে রাজনৈতিক আমূল পরিবর্তন হয়েছে, এদেশে যে গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে, তার কিছুটা বহিঃপ্রকাশ আমরা সোহাগ হত্যার পরে দেখতে পেলাম। সোহাগ হত্যার পর প্রথম সাউন্ড রাইজ করেছে বিএনপির নেতৃবৃন্দ, এবং তারা তাদের সেন্ট্রাল কমান্ডকে বারবার এই কথাটি বোঝানোর চেষ্টা করছে, কিংবা সেন্ট্রাল কমান্ডের বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছে যে এই ধরনের চুর ডাকাত কিংবা আইয়ামে জাহিলিয়াতের থিওরিতে বিশ্বাসী মাহিনদেরকে আপনারা দলে কেন টানছেন, কিংবা এই মাহিনদেরকে দলের পুষ্ট কেন দিচ্ছেন, এই মাহিন নামক সন্ত্রাসীগুলোকে শুদ্ধি অভিযান পরিচালনা করে কেন আপনারা দল থেকে বহিষ্কৃত করতে পারছেন না, কেন আপনারা দলকে ইস্যু করে যারা খনিজ সম্পদ লুণ্ঠন করছে, কোয়ারি লুণ্ঠন করছে, পাথর লুণ্ঠন করছে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করছে এবং নানা ধরনের হত্যাকাণ্ড অপকর্মের সাথে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না। এই যে গণতান্ত্রিক চিন্তাটা, তা আমরা অতীতে কখনো কল্পনাও করতাম না। অতীতে আওয়ামী লীগের হত্যাকাণ্ডকে আওয়ামী লীগাররা জায়েজ মনে করতো, তারা কখনো এটার বিরুদ্ধে কথা বলতো না, আজও পর্যন্ত যেমনটা তারা বলতে চায় না। বাট বিএনপির মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, তাদের তৃণমূল নেতৃবৃন্দ সেন্ট্রাল কিংবা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সালাউদ্দিন থেকে নিয়ে রেজভি পর্যন্ত প্রত্যেকেরই আমরা সেখানে সুস্পষ্ট বক্তব্য শুনলাম, তারা বক্তব্য দিচ্ছেন। যদিও বিশ্বজিৎ হত্যার পর আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ সুস্পষ্ট আমরা কোনো বক্তব্য শুনতে পাইনি যে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই, কিংবা এই হত্যাকাণ্ডের পক্ষকে আমরা সমর্থন করি না, এই হত্যাকাণ্ডের বিপক্ষে আমাদের অবস্থান, এরকম কোনো বক্তব্য আওয়ামী লীগ দলীয়ভাবে তখন দেয়নি। যাতে করে এটা প্রমাণিত হলো যে তৎকালীন সময়ে এই ধরনের লাঞ্চিংগুলোকে প্রমোট করা হতো, এই ধরনের লাঞ্চিংগুলোকে প্রমোশন করা হতো আওয়ামী লীগের পতনের জন্য, কিংবা শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য এই ঘটনাগুলোই সবচেয়ে বেশি কাজ করেছিল। মানুষ ক্ষুব্ধ হয়েছিল, বিক্ষুব্ধ হয়েছিল, মানুষ অতিষ্ঠ হয়েছিল যে এত বড় বড় হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে কেন আওয়ামী লীগ কোনো কথা বলছে না। বাট আজকের দিনে আমরা যে প্রতিচ্ছবি দেখছি, সত্যি আমাদের আশার আলো জাগাচ্ছে। সোহাগ হত্যার পরে সম্পূর্ণ পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটা পলিটিক্যাল দল পৃথক পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করে, যেভাবে মিছিল মিটিং, স্পেশালি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টসরা যেভাবে নিজেদের হ্যান্ড রাইজিং করেছে এবং এই প্রতিবাদের জন্য সমস্ত বিশ্ববিদ্যালয়কে কাঁপিয়ে তুলছে, এটা সত্যি জাতির জন্য আশাজনক। আগামী দিনের মাহিনরা, আগামী দিনের রাজন হত্যাকারীরা, আগামী দিনের বিশ্বজিৎ হত্যাকারীরা নিশ্চয় এ ধরনের ঘটনার আগে 100 বার হলেও ভাববে যে এই দিন সেই দিন নয়। বাট একটা কথায় আবারও আসি, এক্সট্রা পলিটিক্যালাইজেশনের মধ্য দিয়ে আমরা মূল ঘটনাকে অনেক সময় আড়াল করে ফেলি। এবারের এই ঘটনার সম্পূর্ণ দায়ভার বিএনপির উপর যেটুকু দেওয়ার সেটুকু দেওয়া হচ্ছে। আমরাও মনে করি বিএনপির একটা শুদ্ধি অভিযান পরিচালনা করা দরকার। বিএনপির মধ্যে গাপ্পি মেরে থাকা চুর, ডাকাত, লুটেরা এবং চাঁদাবাজ যেগুলো আছে, সেই চাঁদাবাজগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। একই সাথে পলিটিক্যাল পার্টি হিসাবে বিএনপি যদি একটা অ্যান্টি এক্সট্রিশন ইউনিট গঠন করতে পারতো, অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের বিরুদ্ধে ফিজিক্যাল অ্যাটাক করতে পারতো, অ্যাকশন নিতে পারতো, অথবা তাদেরকে ধরে পুলিশের কাছে দিতে পারতো, এমন একটা ইউনিট যদি বিএনপি গঠন করে সারা বাংলাদেশে এটাকে ইউটিলাইজ, সারা বাংলাদেশে এটাকে মোটিভেটেড করতো আর সেটাকে কাজে লাগাতো, আমার মনে হয় বিএনপির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আরো বেশি বেড়ে যেত। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই হত্যাকাণ্ডকে ইস্যু করে নির্বাচন বলে চিল্লানো, আসলে বিএনপির আই ডোন্ট নো পলিটিক্যাল আইডিওলজি কিংবা ন্যারেটিভ গুলো কারা তৈরি করেন। এটা কি আওয়ামী লীগের সেই 52 পলিটিক্সের মতো কিংবা 42 পলিটিক্সের মতো সেই থিওরি আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন কিনা? আপনাদেরও মনে রাখা দরকার, এটা 42 কিংবা 52 নয়, অর্থাৎ 1942 1952 কথা বলছি, এটা 2025। এখানে কোনো ঘটনাকে আপনি চাপা দিতে পারবেন না। মির্জা সাহেব এসে এই ঘটনাকে উদ্দেশ্য করেই বললেন নির্বাচন না হওয়ার কারণে এটা হচ্ছে, নির্বাচন দাও তাড়াতাড়ি, নির্বাচন হলে আর এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। মির্জা সাহেবের এই বক্তব্যগুলো তরুণ প্রজন্মের মধ্যে
আরো বেশি বিএনপির প্রতি বিতৃষ্ণা তৈরি করার জন্য কাজ করছে। কারণ এই মুহূর্তে আপনি যে বক্তব্য দেওয়ার দরকার সেটা যদি না বুঝেন, অন্ততপক্ষে তরুণদের এই মুহূর্তের মাইন্ডসেটটা যদি আপনি বুঝতে না পারেন, এই মুহূর্তে ন্যারেটিভ পলিটিক্সকে যদি আপনি আস করতে না পারেন, তাহলে পলিটিক্যালি অনেকটা পিছিয়ে পড়ে যেতে পারেন। সুতরাং বিএনপির রাজনৈতিক কমান্ড এবং নেতৃবৃন্দের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান জানাবো, দয়া করে ন্যারেটিভ ভিত্তিক পলিটিক্স করুন, ন্যারেটিভ বোঝার চেষ্টা করুন। সেই পুরানো যুগের 1832 পলিটিক্স কিন্তু এখন চলমান নয়। মির্জা সাহেবের এই মুহূর্তে যে বক্তব্য আপনি দিয়েছেন, সেই বক্তব্যে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি না। আমি মনে করি কোনো একটা ন্যারেটিভ নিয়ে আসা দরকার ছিল, আর সেই ন্যারেটিভ ভিত্তিক বক্তব্য আপনাকে উপস্থাপন করা প্রয়োজন ছিল। স্পেশাল ন্যারেটিভ আপনারা নিয়ে আসতে পারতেন। সোহাগ যে লোক ছিল, এই লোক নট অনলি এ বিজনেসম্যান বাট অলসো পলিটিশিয়ান। সে আপনাদের দলেরই পলিটিক্স করতো এবং আপনাদের অভ্যন্তরীণ কুন্দলের কারণেই এই লোকটা মারা গেছে। এই ন্যারেটিভটি আপনারা এস্টাবলিশ করতে পারতেন। যদিও এই কথা বলেও আপনাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই যে ঘটনা ঘটানো হয়েছে, এ ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। এ ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে খুবই কম। তারপর অন্ততপক্ষে এই কেন্দ্রিক একটা ন্যারেটিভ আপনারা নিয়ে আসতে পারতেন। আপনাদের দলের কর্মী হিসাবে তার বাড়িতে যেতে পারতেন, সিম্পিতি জানাতে পারতেন, এইভাবে পরিবর্তন করে ফেলতে পারতেন। যাই হোক, আজকের ভিডিওতে আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করি, তো আমরা অন্ধত্ব থেকে বেরিয়ে আসি, একটু অন্ধত্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আমি আওয়ামী লীগ করি তাই বিশ্বজিৎ হত্যা আমার কাছে জায়েজ, কারণ এটা আমার দল করেছে। আমি আওয়ামী লীগ করি তাই জুলাই অভ্যুত্থানে বা জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলা বৈধ, এটা আমার দল করেছে। আমি বিএনপি করি তাই আমার দলের কাছে সোহাগরা নিরাপদ না থাকুক, আমার দলের কাছে লাল ছাদদের এভাবে মৃত্যু হোক, এটাকে আমি সমর্থন করে যাব। তা কোনোভাবেই কাম্য নয়, তা কোনোভাবেই উচিত নয়। আমাদের উচিত আমরা এই জায়গা থেকে আইডিওলজিক্যালি বের হয়ে আসা এবং প্রত্যেকটা ঘটনাগুলোকে আমরা ঘটনা হিসাবে দেখা, অর্থাৎ যেটা হত্যাকাণ্ড সেটাকে হত্যাকাণ্ড হিসাবে দেখব। কোনো ঘটনাকে কেন্দ্র করে এক্সট্রা পলিটিক্যালাইজেশন যেন আমরা না করি, এতে করে বিচার ব্যবস্থা প্রভাবিত হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা থাকলো। আসসালামু আলাইকুম।